নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল হতে না হতেই বিরোধী দলনেতা লোকসভার রাহুল গান্ধী একটা টুইট করেছেন এবং সেই টুইটে উনি বলেছেন ইডি নাকি তার বাড়িতে রেড করতে আসবেন। চলুন আমরা আগে রাহুল গান্ধী কি টুইটটা করেছেন বা এখন যেটা অধুনা এক্স হ্যান্ডেলে কি লিখেছেন আপনাদের আমি একবার পড়ে শোনাই। Apparently, too, I didn't like my Chakrabuo speech. ED insider tell me a raid is being planned, waiting with open arms at the Director ED, chai biscuit on me. Director ED কে উনি সরাসরি সম্বোধন করে লিখেছেন যে উনি চা বিস্কুট নিয়ে বসে আছেন। অর্থাৎ উনি আশঙ্কা প্রকাশ করছেন যে সংসদে উনি চক্রব্যূহ নিয়ে যে কথা বলেছিলেন তার জন্য ওনাকে ইডি আর কি সার্চ হতে পারে, এটা ওনাকে ইনসাইডাররা খবর দিয়েছে। আবার উনি ঠিক কি বলেছিলেন চক্রব্যূহ নিয়ে? সংসদের বাজেটের ওপর রাহুল যে বক্তব্য রাখেন সেখানে উনি মহাভারতের চক্রব্যূহে যে অভিমন্যু মারা গিয়েছিল তার সঙ্গে বর্তমানে ভারতবাসীর তুলনা করেছেন। উনি বলেছিলেন চক্রব্যূহে 6 জন অভিমন্যুকে ঘিরে ধরেছিল এবং অভিমন্যু বাইরে আসার পথ জানতেন না। একইভাবে যে এখানে দাঁড়িয়ে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে চক্রব্যূহে সবাইকে ঘিরে ধরেছে, সেখানে ভারতবাসীকে চক্রব্যূহ দিয়ে ঘিরে ধরা হয়েছে। তো বর্তমান ভারতে এই চক্রব্যূহে কারা কারা রচনা করলেন? রাহুলের কথা অনুযায়ী আজকে ভারতবর্ষ এই 6 জন মিলেই চালাচ্ছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত, আদানি, আম্বানি এবং অজিত ডোভাল এনএসএ, এরা মিলে ভারতবাসীকে চক্রব্যূহে বন্দী করে দিয়েছেন। সেখানে আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে বর্তমান জেনারেশন বা সব জায়গায় ভারতের যুব সমাজ, ভারতীয় মেয়েরা সবাই মিলে কুড়ে কুড়ে মারা যাচ্ছে। রাহুলের কথা অনুযায়ী তার চক্রব্যূহে স্পিচের জন্যই আজকে তার বাড়িতে রেড হতে পারে। দেখুন রাহুলের এবং এই রেড কেন, কি কেস, আমরা বরং সেটা একবার আগে দেখে নিই। এই রাহুলের এবং সোনিয়া গান্ধী বর্তমানে কিন্তু দুজনেই জামিনে আছেন। 2022 সালে রাহুল এবং সোনিয়াকে ইডি কিন্তু জিজ্ঞাসাবাদও করেছিল। রাহুলকে 2022 সালের 13 জুন থেকে 15ই জুন প্রায় 55 ঘন্টা প্রায় 15 ঘন্টা তাকে জেরা করা হয়েছিল। একইভাবে সোনিয়া গান্ধীকেও জেরা করা হয়। দুজনেই আপাতত জামিনে আছেন। কি আছে ন্যাশনাল হেরাল্ড মামলাটায়, চলুন সেটা আপনাদের আগে একবার বোঝাই কেন তাদের জেরা করা হয়েছিল এবং এটা নিয়ে সেই সময় কংগ্রেস কি বলেছিল, এখন যখন রাহুল গান্ধীকে ডাকা হয়েছিল সেই সময় কংগ্রেস কি বলেছিল এবং এখন রাহুল গান্ধী নিজে কি বলছেন। এখন রাজনীতি তো যতই আপনি ইডি ডাকুক বা সিবিআই ডাকুক বা বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি ডাকুক, যে কারণেই ডাকুক, অভিযোগ থাকলে ডাকুক, যে যার মতো করে একটা ন্যারেটিভ সৃষ্টি করে। সেটা হচ্ছে ন্যাশনাল হেরাল্ড এস্টাবলিশ করেছিল যে জওহরলাল নেহেরু, প্রথম ভারতের প্রধানমন্ত্রী। গান্ধীদের বিরুদ্ধে অভিযোগ ন্যাশনাল হেরাল্ডের যে প্রপার্টি আছে সেই প্রপার্টি তারা অন্যের হাতে হস্তান্তর করেছেন বেআইনিভাবে। অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেড থ্রু অ্যান অর্গানাইজেশন কল্ড ইয়ং ইন্ডিয়া, সেখানটায় দাঁড়িয়ে এই পুরো তারা যে সম্পত্তি আছে সেই সম্পত্তিটা ভুলভাবে গান্ধী ফ্যামিলি এবং তার যারা শেয়ার হোল্ডার আছে তারা বাজেয়াপ্ত করেছেন। আসলে এই মামলাটা প্রথম করেছিল হচ্ছে সুব্রমণিয়াম স্বামী। সুব্রমণিয়াম স্বামী বলেছিলেন যে গান্ধী পরিবার পেছনের দরজা দিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে যেগুলো ন্যাশনাল হেরাল্ডের নামে ছিল এবং এখনো পর্যন্ত ইডি কিন্তু
সেসব সম্পত্তি বাজেয়াপ্তও করেছে সেখানে। আমি আপনাদের একটু পড়ে দিয়ে একটু সুবিধা হবে। আর এটা মিন্টের খবর, সেই মিন্ট থেকে আমি একটু পড়ে দিচ্ছি। দ্য ন্যাশনাল হেরাল্ড স্টার্টেড বাই দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু ওয়াজ পাবলিশড বাই দ্য AJL, যেটা আপনাদের বললাম। The AJL, which faced financial difficulties, was taken over by newly floated YIL, Young India Limited, with Shumon Dube and Sam Pitroda as director, both of them Gandhi loyalists. There are allegations that AJL was founded in the 1930s to print National Herald and had 5,000 freedom fighters as shareholders. AJL is now Gandhi family's ownership. AJL declared যে 2008 সালে তারা বলেছিল তারা আর প্রিন্ট নিউজ পেপার আর ছাপবে না। In 2010, a new firm called YIL is incorporated with 5 lakh and with Rahul Gandhi and Sonia Gandhi among other Congress leaders as directors. It pledges to charity but does none till 2016. এটাই ইডির অ্যালিগেশন ছিল। ইডির আরো অ্যালিগেশন ছিল that AJL 9 crore share are transferred to YIL and that the Rahul Gandhi alone holds 75% shares with Sonia and senior Congress own the rest. The case of investigation financial irregularities under the PMLA was registered about 9 months ago. আমি যে খবর যখন বলছি তার 9 months ago. After a trial court took cognizance of Income Tax Department probe carried out on this basis of private criminal complaint filed by the BJP leader and former Rajya Sabha MP Subramaniam Swamy in 2013 সালে। Swamy approached কোর্টের কাছে গেছিল, an asset of AJL were fraudulently acquired by YIL, which Sonia and her son owned 38% shares each. এবার আপনারা আর কি যেভাবে ফান্ড ট্রান্সফার শেয়ার ট্রান্সফার করা হয়েছিল সেটা বেআইনি ছিল এবং যে ন্যাশনাল হেরাল্ডের যে সম্পত্তিগুলো নানা রাজ্যে আছে সেটাও ইডি বাজেয়াপ্ত করেছে এবং আদালত থেকে জামিনে কিন্তু রাহুল এবং সোনিয়া গান্ধী বর্তমানে আছেন। আজকে যে রাহুল গান্ধী বলছেন যিনি চক্রব্যূহ নিয়ে বলেছিলেন বলে ওনাকে ইডি আবার তল্লাশি করতে পারে। গতবার যখন রাহুল গান্ধীকে ডাকা হয়েছিল তখন কংগ্রেস নেতাদের কি বলেছিল সেটা আপনাদের পড়লে সুবিধা হবে। তখন তারা বলেছিল যে যেহেতু রাহুল গান্ধী অগ্নিবীর স্কিম নিয়ে বলছেন সেই জন্যই তাকে বারবার করে ইডি ডাকছে। অগ্নিবীর স্কিমের বিরুদ্ধে রাহুল অল আউট অ্যাটাক শুরু করেছেন, তো তাই জন্য রাহুল গান্ধীকে ডাকা হচ্ছে। এবং রাহুল সেখানে দাঁড়িয়ে উনি যেটা বলেছিলেন 2024 সালে একটি কংগ্রেসের একটি প্রোগ্রামে, সেখানে লখনৌতে একটা র্যালি ছিল, সেই রাহুল কি বলেছিলেন যে ইডি আমাকে যখন ডেকেছিল আপনারা জানেন আমি ইডিকে কি বলেছিলাম, আমি এটা পরে আপনাদের সামনে বলবো। কিন্তু তখন প্রত্যেকে কংগ্রেসের কর্মী তারা রাহুলকে সেখানেই বলার জন্য অনুরোধ করেন। তখন রাহুল যে কথাটা বলেন যে I told ED officer that you were thinking that you had called me here, but you are misunderstanding. I have come here myself. I have come to see who is killing the democracy of India. তারপরে লিখেছে কংগ্রেস লিডার ওখানে যেটা বলছিল প্রচুর হাততালি পড়ছিল, হল ফেটে পড়ছিল সেখানে। I was thinking that my great grandfather Jawaharlal Nehru had been sitting in a similar cell for 12 years. I should also go for at least 10 years. তিনি সেটা আর কি কর্মীদের সামনে বলেছিলেন এবং তারপরে বলেছিলেন I believe that if we present the truth then the politics of India will completely change. রাহুল গান্ধী এই কথাটা বলেছিল। তাহলে আমরা কি দেখছি যে ইডি তার মতো করে যখন তদন্ত এগোতে চাইছে, এখন আমি জানি না
রাহুল গান্ধী এই যে টুইটটা করেছেন তার কাছে কি খবর আছে বা ইডি তারপরে যায় বা না যায়। কিন্তু রাহুল যেটা দেখা যাচ্ছে এটা মোমেন্টাম উনি ঠিক করতে চাইছেন। এবারের লোকসভার ভোটে কংগ্রেস ৯৯টা আসন পাওয়ার পর রাহুল গান্ধীর কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ পুরোটাই পাল্টে গেছে। অনেক বেশি আক্রমণাত্মক, অনেক বেশি সে ওখানে নরেন্দ্র মোদী এবং আরএসএসকে আক্রমণ করছে, যেটা গত ২ টার্মে রাহুলকে দেখা যায়নি বা কংগ্রেসকে দেখা যায়নি। এখন আমরা কি দেখতে পারি, এই কংগ্রেস কিন্তু অনেক উজ্জীবিত কংগ্রেস, সরাসরি তারা চ্যালেঞ্জ করছে কথায় কথায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে, আরএসএসকে এবং আদানি আম্বানির নাম নিয়ে বলছে। সংসদে আমরা দেখেছিলাম যে বারবার করে এই নিয়ে সংসদের যিনি স্পিকার বা লোকসভার ওম বিড়লার সঙ্গে রাহুলের কথা কাটাকাটি হয়েছে। রাহুল, এবার আসা যাক, এই যে একটা রাহুল জায়গা তৈরি করতে চাইছে, এটা কেন? কারণ এই বছরেই কিন্তু 4টে রাজ্যে বিধানসভার ভোট এই বছর আর মধ্যেই, সেটা হচ্ছে মহারাষ্ট্র, সেটা হচ্ছে ঝাড়খণ্ড, সেটা হচ্ছে হরিয়ানা এবং সেটা হচ্ছে দিল্লি। ফলে এই বছরের আগামী বছরের গোড়ার মধ্যেই, ফলে রাহুল চাইছেন যে এই 4টে রাজ্যে বিধানসভা ভোটের আগে কংগ্রেস যে দুর্বল নয় সেই জায়গাটাকে উপরে নিয়ে যেতে এবং একটা চাপ সৃষ্টি করতে বিজেপির ওপর। যদি এই 4টে রাজ্যে বিজেপির খারাপ ফল হয় তাহলে আরো বেশি আগামী দিনে অ্যাগ্রেশন বাড়াবে। অতএব এইটাও আপনারা বলতে পারেন যে রাহুলের মোদী সরকারের ওপর অ্যাটাক বাড়ানোর আরেকটা দিক। চলুন দেখা যাক যে রাহুল যে পথ, সেই পথ যেভাবে এগোচ্ছে বিজেপি তার কিভাবে করে, কিভাবে তার মোকাবিলা করে। আপনারাও নজর রাখুন, আমরাও নজর রাখি। দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।